ক্যালিফোর্নিয়ার এক শহরে একের পর এক খুন করে চলেছে জোডিয়াক নামের এক খুনি। তবে অবাক করা কাণ্ড হলো, সে প্রতিটা খুনের পর তার পুরো ডিটেলস পুলিশ ও নিউজ পেপারের লোকদের দিলেও তারা কোনোভাবেই তাকে খুঁজে বের করতে পারে না। কিন্তু কেন? কি আছে এই খুনের মধ্যে যার জন্য বছরের পর বছর আসল খুনিকেও ধরা সম্ভব হচ্ছে না? যদি এই কাহিনী জানতে চাও তাহলে বসে পড়ো আজকের জোডিয়াক মুভিটার এক্সপ্লেনেশন দেখার জন্য। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1969 সালের ক্যালিফোর্নিয়ার ভালেহো সিটিকে দেখতে পাই। এখানে আমরা ডার্লেক নামের একটা মেয়েকে গাড়িকে ড্রাইভ করতে দেখি। ডার্লিক একটা গান শুনতে শুনতে মাইকেল নামের একটা ছেলের বাড়ির সামনে এসে তার গাড়ি থামায়। ডার্লিকের গাড়ি দেখে মাইকেল তার গাড়ির কাছে দৌড়ে আসে। ডার্লিক মাইকেলকে বলে, আমি বাজি কিনতে যাব, তুমি আমাকে সাথে নিয়ে চলো। এটা শুনে মাইকেল গাড়িতে উঠে বসলে ডার্লিক গাড়ি চালিয়ে একটা শুনশান জায়গায় আসে। আসলে তারা এখানে এসেছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু সেখানে আগে থেকে কিছু বখাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। ফলে ডার্লিকদের সেখানে গাড়ি থামাতে দেখে তারা ডার্লিককে টিজ করা শুরু করে। এই সব কিছু দেখে মাইকেল ছেলেগুলোর প্রতি প্রচুর রেগে যায়, যা দেখে ডার্লিক মাইকেলের উপরে হাসতে থাকে। ঠিক তখনই সেখানে আরো একটা কালো রঙের গাড়ি এসে ঠিক তাদের গাড়ির সামনে দাঁড়ায়। মাইকেলের ব্যাপারটা কিছুটা উইয়ার্ড লাগে, তাই সে ভেবেছিল যে গাড়িটাকে এখান থেকে যেতে বলবে, কিন্তু ডার্লিক তাকে চুপচাপ বসে থাকতে বলে। গাড়িটা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এরপর চলে যায়। এবার মাইকেল ডার্লিককে জিজ্ঞেস করে যে এভাবে উইয়ার্ডলি কেউ গাড়ি থামিয়ে কারো দিকে তাকিয়ে থাকে? আচ্ছা, ও কি তোমার হাজবেন্ড ছিল? ডার্লিক বলে না। এটা শুনে মাইকেল বলে, তাহলে যে তুমি চুপ করতে বললে, কে ছিল ওটা? তবে ডার্লিক জানায়, না, আমার পরিচিত কেউ তো না। এভাবেই মাইকেল এবার ডার্লিকের উপর একটু অভিমান করে বসেছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে সেই কালো গাড়িটা আবারও ঘুরে তাদের দিকে আসছে। গাড়ি থেকে এবার একটা কালো পোশাক পরা লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এবার আর কোনো কথা না বলে ডার্লিক আর মাইকেলের উপরে সে এলো পাথারি গুলি করতে থাকে। তাদের দুজনের গায়ে অনেকগুলো শুট করার পর লোকটা আবারও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে। তারা মাইকেলকে জীবিত উদ্ধার করতে পারলেও ডার্লিক সেখানেই মারা গিয়েছিল। এখন চিন্তার বিষয় হচ্ছে যে মাইকেলদের যে এখানে খুন করা হয়েছে, এটা খুনি নিজেই পুলিশদেরকে কল করে জানিয়েছিল। এই ঘটনার পর 4 সপ্তাহ কেটে যায়। সান ফ্রান্সিসকোর এক রোদ ঝলমলে দিন। এখানে আমরা রবার্ট গ্রে স্মিথ নামের এক লোককে দেখতে পাই। রবার্ট সকালবেলা উঠে দ্রুত তার ছেলেকে তৈরি করে নিজে তৈরি হয়ে নেয়। এরপর তার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে চলে যায় অফিসে। রবার্ট ক্রনিকাল নামের একটা সংবাদপত্রের অফিসে কমিক আর্টিস্ট হিসেবে কাজ করে। রবার্ট অফিসে ঢুকতে ঢুকতে নিজের নাস্তা সেরে নেয়। এরপর নিজের কাজ গুছিয়ে নিয়ে দ্রুত তার বসের মিটিংয়ে অ্যাটেন্ড করে। রবার্ট তার বসকে নিজের কমিক দেখালে তার বস খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করে না। এই মিটিংয়ে আমরা ক্রাইম রিপোর্টার পল এভরিকে দেখতে পাই। পলের বস পলের সাথে ক্রাইম রিপোর্ট নিয়েই কথা বলছিল। ঠিক তখনই অফিসের আরেকজন স্টাফ বসের কাছে একটা চিঠি নিয়ে আসে। চিঠিটা পড়ে বস ডিসাইড করতে পারছিল না যে এই চিঠিটা পত্রিকায় পাবলিশ করা ঠিক হবে কিনা। তাই সে তার অফিসের বাকি সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা মিটিং ডাকে। আসলে এই চিঠিটা পাঠিয়েছিল সেই কিলার যে ডার্লিককে হত্যা করেছিল। কিলার চিঠিতে ডার্লিক আর মাইকেলকে কিভাবে, কখন, কোথায়, এমনকি কোন ধরনের বন্দুক দিয়ে কয়টা গুলি করেছিল তার সব কিছুই উল্লেখ করে রেখেছে। কিলার লিখেছিল, এই সব তথ্য পুলিশ আর আমি ছাড়া কেউই জানে না, কিন্তু আমি চাই এই সব কিছু সবাই জানুক। এখন তোমরা যদি এই চিঠিটা নিজেদের সংবাদপত্রের প্রথম পেজে না ছাপাও, তাহলে আগস্টের প্রথম দিন থেকে আমি মানুষকে হত্যা শুরু করব। আর আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না আমি ডজন খানেক লোককে হত্যা করি। এখন এই চিঠির সাথে একটা চিহ্ন আর একটা কোডও দেওয়া ছিল। খুনি চিঠিতে উল্লেখ করেছিল যে এই কোডের মধ্যে তার আইডেন্টিটি পাওয়া যাবে, যার ফলে রবার্ট কোডটা সলভ করার চেষ্টা করা শুরু করে। কিন্তু সে বলে এই কোডে খুনি তার পরিচয় নয়, বরং অন্য কিছু লেগেছে যেটা আমি সলভ করার চেষ্টা করছি। এদিকে এই খবর ছাপানো হবে কিনা এটা নিয়ে অফিসের সবার মধ্যে ভিন্ন মত দেখা দিতে থাকে। কেউ বলছিল যে এটা শুধু মানুষকে ভয় দেখানোর জন্য, আবার কেউ বলছিল যদি চিঠিটা সত্যি খুনি পাঠায় তাহলে এটা না ছাপানো হলে ডজন খানিক লোক মারাও যেতে পারে। ফলে সর্বশেষ সিদ্ধান্ত হয় তারা খবরটা ছাপাবে, সাথে এই কোডটাও। কিন্তু এটা তারা প্রথম পেজে নয়, সংবাদপত্রের 4র্থ পেজে ছাপানো হবে। এবার চিঠিতে যা লেখা আছে তা সত্য কিনা এটা জানার জন্য পল পুলিশকে কল করে এবং পুলিশ তাকে কনফার্ম করে যে হ্যাঁ, এই ঘটনাগুলো সবই সত্যি। অন্যদিকে রবার্ট নিজের কাজ রেখেই এই কোডটা সলভ করার চেষ্টা করতে থাকে। রবার্টের যেন এইসবের প্রতি একটু বেশি আগ্রহ ছিল, তাই সে বাড়িতে ফিরে এসেও এই কোডটা সলভ করার চেষ্টা করতে থাকে। পরের দিন ক্রনিকাল সংবাদপত্রে কিলারের পাঠানো কোডটা ছাপানো হয়। এখন এই নিউজ দেখে এক মাঝবয়সী দম্পতি কোডটা সলভ করে ফেলে আর এই রিপোর্টটা তারা ক্রনিকাল অফিসে পাঠিয়ে দেয়। এই অফিসে পল রবার্টের সাথে এসে পরিচিত হয়ে নেয়। এরপর রবার্টকে বলে, তুমি ঠিকই বলেছিলে, খুনি এই কোডের মধ্যে তার পরিচয় দেয়নি। খুনি এখানে লিখেছে যে আমার মানুষ